3 মাসের মধ্যে বাচ্চা হয় কেন? আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা 3 মাস হবে, বাচ্চা 9 মাস হয়েছে। আমি তো বিয়ে করছি 3 মাস, বাচ্চা হলো কেন? তুমি বিয়ে করছো কয় মাস হয়েছে? হ্যাঁ, তুমি বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। হইলো কয় মাস? 6 মাস। তাই বাচ্চা হয়েছে কয় মাস পরে? 3 মাস পরে। তাহলে হিসাব করো, তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস, বাচ্চা রইলো 3 মাস, হইলো নি 9 মাস। হ্যাঁ, তা তো 9 মাস হয়েছে। তাহলে মানুষ তোমার কি বোঝাই দাও, তুমি আমার লগে করো। তাহলে তো হিসাব ঠিকই আছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে 3 মাস, তোমারও বিয়ে হয়েছে 3 মাস, হ্যাঁ। হইলো 6 মাস, বাচ্চা হয়েছে 3 মাস পরে, তো হইলো 9 মাস। তাই তো ঠিকই আছে। মানুষে কি কয় আমিও বুঝে, হ্যাঁ যাও ওলা বাজার লেখো, মানুষের কথা কান কম দাও। তাহলে হিসাব ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। বলছি বেশি মাথা খাটাবেন না, এটা জাস্ট একটা দিলাম, মানে মজা লাগলো তাই আপনাদের দিলাম। বুদ্ধি খাটাবেন না এটার উপর, হ্যাঁ মজা নিন, মজা দেবো, মজা নিন। আচ্ছা, আজকে একটা বেশ নতুন খবর বাজারে এসছে, খবর না এটার সত্যতা যাচাই করেই বলছি। একটা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, সেই সম্পত্তিটা যৌথভাবে সায়নী ঘোষ আর অভিষেক ব্যানার্জির নামে। এটা আমি মেলাতে পারছি না। কেউ যদি স্পষ্টভাবে যুক্তি দিয়ে মেলাতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে নেবেন প্লিজ। চলো মেন করছে, আবার বলছি ওইটা বেশি পাটা কাটাতে যাও না, জাস্ট একটু মানে মজার ছলে করলাম, বুঝলে? হ্যাঁ, স্বামীদের এইভাবে বোঝানো যায়, এইটাই আর কি। চলো মেন করছে। যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই নতুন সরকারের কার্যবিধি কার্যকলাপ এনজয় করব, সেইখানে আমরা কি করতে পারছি? এনজয় করতে পারছি না। কি করছি? ওয়াইটিতে নোংরামি, নোংরামি চূড়ান্ত সীমায় চলে গেছে। ওয়াইটির কালচার একদম যাকে বলা হয় একদম নোংরা জায়গার যে সমস্ত কার্যকলাপ হয় সেগুলো হচ্ছে। কাউকে দালালি হিসাবে নামিয়ে দিচ্ছে যে আমাকে যখন এরম করেছে তোর সাথে আমি হাত মিলিয়ে ওদেরও শেষ করব। কারণ ওই যে প্রাণ ভোমরা, ওর প্রাণ ভোমরা কোন জায়গায় আঘাত দিলে ও নেতিয়ে পড়বে, এরা না এই যে যে গ্রুপটা এই মুহূর্তে দাঁড়িয়ে অফ ক্যামেরায় যারা আছে তারা এক সে বারকার এক খিলাড়ি না, আমি আবারও বলবো অবশ্যই খিলাড়ি, কিন্তু এইগুলোর সামনে আসারও খুব দরকার ছিল। ও যেইভাবে সতী নটি অন্যের ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করে, তা ওর তো আগেই চরিত্রহীনা। এটা তো ওর খুঁচিয়ে খুঁচিয়ে লেবু লঙ্কাকে এনে বোঝাতে হচ্ছে যে আমাদের মধ্যে খুব প্রেম প্রীতি ভালোবাসা আছে, কিন্তু বারংবার আমরা দেখেছি যে স্বামীটাকেও পাত্তা দেয় না, স্বামীটাকে অপমানিত করেছে ওয়াইটিতে এসে। কোন জায়গা? যেখানে অ্যাট এ টাইম সারা বিশ্বের মানুষ, যেখানে যেখানে বেঙ্গলি কমিউনিটি আছে তারা দেখছে, আর তারা কি দেখছে যে স্বামী রোজগার কম হতে পারে, ও তো আর ভেগে বিয়ে করেনি বা না জেনে বিয়ে করেনি, ওর পরিবার জানে। আমার সবচেয়ে এইটাই আমার অবাক লাগে, এই যে ওর এতদিন অ্যাবসেন্ট, এগুলো তোর বাপের বাড়ির লোক জানে। এই আজকে আমি কি বলতে বসেছি? আমি বলতে বসেছি ওভাবে মানুষ খুব ধূর, আর অবশ্যই করে মারিয়াকে নিয়েই বলতে বসেছি, কেন মারিয়া আজকে দুঃখ প্রকাশ করছিল যে এইসব হচ্ছে না, এইসব হচ্ছে এর পিছনে অবশ্যই মারিয়াদের একটা প্রচ্ছন্ন যোগাযোগ ছিল এবং সেখান থেকে বেরিয়ে এসছে। তারপরেও মানে ওই যে বললাম না, স্মৃতি মধুরও হয় আবার বেদনাদায়কও হয়, আর এই স্মৃতি সব সময় তোমায় টেনে আনতেই হবে। আর আজকে পুরো পরিষ্কার যে এই ট্র্যাপে আমাদের এই টক্সিক আমাদের না একটু পা বাড়িয়েছিল। কীভাবে ওকে সেই ওই যে কি ওই জবাই করার আগে কাঁঠাল পাতা খাওয়ানো, ভালো মন্দ খাওয়ানো, কপালে সিঁদুরের টিকা, ও ভাবতেই পারিনি। এই কারণে ও একা এদের হয়ে প্রতিনিধিত্ব করেছে যে আমাদের ভালোবাসা তোমরা কল্পনাই করতে পারবে না, তোমাদের এত কিছু মানে এই সম্পর্কের উপর যে বলছো তোমরা, তাতে আমাদের ভালোবাসাটা আরও শক্ত হচ্ছে অম্বুজার সিমেন্টের মতন। তো সমস্ত কিছু নিয়ে বলবো, মারিয়াকে নিয়ে বলতে এসেছি। রাজ্য রাজনীতিতে কি হচ্ছে সত্যি করেই ভীষণভাবে শুনতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। ইন্ট্রো দিয়ে আরম্ভ করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখেছেন টক্সিক কেমন যখন ফাপড়ে পড়ে, আর এই ফাপড় আমি শুধু ভাবি এইটা ধরুন আমার সাথেই হয়েছে। আমার হাজব্যান্ড এই সমস্ত কিছু জেনে ক্যামেরার সামনে দাঁত কেলাবে, হ্যাঁ সরি, কখন কেলাবে? যখন আমার স্বামী বুঝবে যে আমার বইয়ের রোজগার, আমার বইয়ের প্রতিপত্তি, আমার বইয়ের সমস্ত কিছু, এই যে এত তেলকানি খাওয়া দাওয়া সমস্ত তো ওর জন্যে হয়, তাই না? তারপরেও আর একটা তো আছে যেটা ও প্রকাশ করেছে যে আমি স্বভাবে যাইনি, আমি অভাবে স্বভাব নষ্টটা করেছি। তো এইটা থেকে পুরো পরিষ্কার এই বার্তাটা এই জন্যে দিলাম, আমার বর আমার এগেনস্টে কিছু করতে পারবে না, কারণ সে তো আমার দৈনন্দিন চাহিদাই মেটাতে পারে না, হ্যাঁ বাজেভাবে, একদম বাজেভাবে না, বোঝাতে পারলাম? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর শরীরে ও চমকাচ্ছে, ও আরও চমকে যাবে, কিন্তু ও জানে এই বিষয়টা মুখ খুলতে ওর বর পারবে না, যার জন্য দাঁত কেলিয়ে রয়েছে। আমি সত্যি করে ভাবছি
এই লোকটাকে, এর এই পোষ্যগুলো কী করে ভালো বলে, যার সিদ্ধারা নেই সে কী করে ভালো হতে পারে, তাই না? তা বলবো সমস্ত কিছু নিয়ে। আগে আমি একটু রাজ্য রাজনীতি নিয়ে বলি। এক একজনের সে মানে হিসেব বহির্ভূত, সে এক একজনের স্টেডিয়াম, রাজমহল, বাগান বাড়ি, মানে দেখছি আর হা হা করছি, মানে যেগুলো সিনেমায় আমরা দেখি। 3 ঘন্টার মধ্যে বড়লোক হয়ে সংসার পেতে আবার নীল হয়ে শেষ হয়ে যায়। এখানে দেখছি এক একজনের সম্পত্তি, মানে চুনোপুটি থেকে, গ্র্যাসরুট থেকে এদের সেই শীর্ষ নেতৃত্বের বিলাসবহুল, মানে সমস্ত কিছু তাদের, মানে এই যে সম্পত্তি হিসাবের বাইরে। ইস, আমার যে মানে আমি ভাবছি, আর শুধু তাই নয়, এই যে শাহজাহান, জাহাঙ্গীর খান, এদের ঋতব্রত, এই মালটা আমাদের দলে ছিল, একদম কদাকার। এ আজকে বলছে, তার মানে এরা ওই মানে কোন দুর্বলতা, তাপস রায় বলেছেন, কোন দুর্বলতায় এই যে অভিষেক ব্যানার্জির নোংরামিগুলোকে মমতা ব্যানার্জি সব সময় আড়াল করে গেছে। কিসের দুর্বলতায়? আমি আমার দলটাকে যদি বাঁচিয়ে রাখি, আমার দলটা আগামী দিনে আরও প্রসারিত লাভ যদি করে, তাহলে তো আমি আমার দলের ভুল ত্রুটি, মানে যেটা আমাদের দলে আছে আত্মসমালোচনার জায়গা, সেটা পর্যন্ত করতে পারতো না। নেতারা ভয় পেত। তো ঋতব্রত বলছে তো যে এই যে জাহাঙ্গীর খান, এই ফলতায় বলতো, ও তো যেইভাবে ওর এলাকায় আজকে মুখ খুলেছে ওই এলাকাবাসী, আর ও ঝুঁকে নেই, পুষ্পা ঝুঁকে নিয়ে সে ঝুঁকলো কি, ওই ঝরে পড়ে গেল, ময়দান ছেড়ে পালিয়ে গেল। তাহলে বলছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে যেরকম হয়, হ্যাঁ, ও ওই এলাকাটা ও চালাতো, যদিও ভুল চুপ, আরে সব বেরোবে। ঋতুব্রত বলছে, আইপ্যাক বলতো যে আপনি মানে মাঝামাঝি যে নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে আপনি সোচ্চার হন, মাথায় যে নেতাদের আপনি বলছেন সেই নেতাদের নাম কিন্তু করা যাবে না। তাহলে বুঝতে পারছেন গোড়ায় গলদ, এটা হওয়ার ছিল। তবে এরা ভেবেই ছিল যে ইভিএম মেশিন আমাদের হাতে, ওরা ভাবিনি এইভাবে নির্বাচনটা হবে, আর এটা হওয়া খুব দরকার ছিল। আজকে ফলতায় যেটা হচ্ছে, মানে পুনর্নির্বাচন আগামীকাল, আর যেটা হয়ে গেছে, এত সাহস, ওই যে কি অজয় পাল শর্মা বোধহয় যে সিংহম বলছে না, তার পরিবর্তে ও পুষ্পা হয়ে গেছিল। মুখ্যমন্ত্রীর হুঙ্কারে একদম ছেড়িয়ে বেরিয়ে চলে গেছে। রাজনৈতিক আলোচনা আসলে কি বলুন তো, এনজয় করতে পারছি না। হ্যাঁ, তার সাথেও বলবো এই যে হকার উচ্ছেদ, রাস্তা জুড়ে হকারদের যে দৌরত্ব ছিল, বা রেলের যে স্টেশনে যে হকার, এদের পুনর্বাসন দিয়ে করা উচিত ছিল। এটা তো সত্যি করেই পেটে লাথি মারা। এরাও তো অধিকাংশ ভোট দিয়েছে, যদিও সিআইটিউর হয়ে আমাদের গার্গী, আমাদের লোকাল নেতৃত্ব পথে নেমেছে, কিন্তু এরাও তো চেয়েছিল যে একটা এইরকম একটা মানে কদাকার অন্ধকার আচ্ছন্ন মানে দুর্নীতিযুক্ত সরকার চলে যাক। তাই আমার মতে এই যে হকার উচ্ছেদ হচ্ছে, জায়গায় জায়গায় গড়িয়াহাটে হয়েছে, অনেক জায়গায় হয়েছে, একটা সময় হাতিবাগানে মারাত্মক লেভেলের হয়েছিল, সুভাষ চক্রবর্তী মহাশয় এটা শক্ত হাতে দমন করেছিল। দেখা যাক আগামী দিনে কী করতে চাইছে বা কী আন্দোলন। তো আমরা তো পথেই আছি, আমরা তো পথেই থাকি, তাই না? আজকে আমার এই যে নতুন করে দেখতে পাচ্ছি ওই যে সন্দীপ আরজি করে কোন ডাক্তারের মানে থাইতে হাত দিয়ে বলছে, কেমন লাগলো ফিলিংস? রিপ ওপেন হচ্ছে, এটা আমাদের বলতে হবে না। উত্তরবঙ্গের কর্মসূচি 3 তাড়াতাড়ি সেরে উনি চলে এসেছেন। আমার মনে হয় বর্ডারের সিলটা খুব জরুরি, কারণ এর উপর ভিত্তি করে তোষণ রাজনীতি শুধু না, তিনি ভোট বাক্সটাকে এইভাবে ভরাতে পেরেছেন। আজকে জাহাঙ্গীরের এলাকায় আজকে মানুষ প্রতিবাদে নেমেছে যে এর কাছে সমস্ত থাকতো, আর ও যদি বুঝতো যে এরা ভোট দেবে না, তাহলে তাদের মানে পাড়া ছাড়া শুধু না, তাদের সমস্ত আইডেন্টিটি ওর কাছে থাকতো। আজকে সে স্বইচ্ছায় সে ময়দান ত্যাগ করেছে। তারা করে কুণাল ঘোষ, চোর কুণাল, হিগড়ি চোর বলছে। তাহলে কি এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করলো যে ময়দান ছেড়ে পালালো? অ্যাকচুয়ালি ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেখান থেকে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে ময়দানে প্রতিবাদ করতে পারছে। আর এটা হয়েছে কি কারণে বুঝতে পারছেন? দেখছেন তো 80টা না 79টা বিধায়ক থেকে কততে এসে দাঁড়িয়ে ওরা আন্দোলন করছে। তারপরে দেখুন এই তো অভিষেক ব্যানার্জি, কি কীভাবে তার এই শীর্ষে ওঠা, 1000টা সিকিউরিটি ওর থাকতো, ও বেরোলে ওর আগে ওর পিছে কত মানুষের ট্যাক্সের টাকায় ওর নিরাপত্তাটা দেওয়া হতো। এগুলো না বিশ্বাস করুন মানা কি মানে আমার মানে পাবলিকের হাতে দিয়ে দিতে হয়। আমি জানি আইন হাতে নিতে নেই, কিন্তু আমার মনে হচ্ছে এদের না সেই লেভেলে গিয়ে দিতে হয়। যে সোহম, যে আমি হরলিক্স চেটে খাই, আমার এত রাগ হচ্ছিল, ওর নাকি প্রাণনাশের হুমকি দিয়েছে,
মনে পড়ে বন্ধুরা কীভাবে একটা রেস্তোরাঁর রেস্তোরাঁ না রিসোর্সের মালিকে বেধড়ক মার মেরেছে। তৃণমূলের জামানা না। আজকে যদি ওর সাথে এইগুলো হয়, ভুল কিছু বন্ধুরা, হ্যাঁ আমি জানি আইন হাতে তোলা উচিত না, কিন্তু ইনস্ট্যান্ট আপনার যদি কিছু করতে হয়, এর মধ্যেই তো বিজেপির কোন নেতৃত্ব পুলিশের গায়ে হাত তুলেছে, সাসপেন্ড হয়েছে। এইগুলো অবশ্যই করে এইটা যদি এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, অবশ্যই করে সাথে আছি, পাশে আছি, যতদিন না সাধারণ মানুষ কোনো রকম প্রবলেম ফেস করে। আজকে নেতাদের কি অবস্থা, প্রত্যেক জনের সিকিউরিটি একদম কমিয়ে দিয়েছে, মানে মানুষের সাথে মিশতে পারে না তার সিকিউরিটি। ডায়মন্ড হারবারের মডেল চিন্তা করতে পারছেন। আজকে সবচেয়ে ভালো লেগেছে আমাদের এইখানটায়, আমাদের বেলগুড়া থানার ঠিক কাছেই, একদম কাছে, ওটা হচ্ছে 1, 2, 3 মাথার মোড়। সেখানে একটা বিশ্ব বাংলার একটা রাম করা, হ্যাঁ রুচিবোধের তো খুব অভাব, আজকে সেটাকে গুড়িয়ে দিল। সেই ভিডিওটাও চলে এসছে আমাদের পলিটিক্যাল গ্রুপে। আমি খুব শান্তি পাচ্ছি, বিশ্বাস করুন, কারণ এইগুলো অনাচার। এইগুলো এই যে অভিষেক ব্যানার্জি বিদেশে যাচ্ছে, আর সেবাশ্রয় উনি ওখানে একটা মেয়ের দায়িত্ব নেবে বলেছেন, একটা বাচ্চা মেয়ের, সব ভুলে মেরে দিয়েছেন। তাহলে আমার কথা, আজকে যেখানে এত নোংরামি, ভয় ভীতি, দুর্নীতি, অরাজকতা, খুন ধর্ষণ হচ্ছে, আর উনি সুপ্রিমো কিছুই জানে না। আজকে সজল ঘোষের কাছে সাংবাদিকরা, আসলে অভ্যেসের দাস না, 15 বছর, বলছে মুখ্যমন্ত্রী বলে মমতা বলে, বলুন প্রাক্তন, অভ্যেসটা ঠিক করুন। আমার খুব হাসি পেয়েছে, বলে এইটাও রাখবেন, কাটবেন না, বলে আচ্ছা। তাহলে আজকে মানুষের এরা কখনোই না, মা মাটি মানুষ, আমার ভীষণভাবে বলতে অনেক ইচ্ছা করে, না মাটির সাথে এদের যোগাযোগ ছিল, না মানুষের সাথে, আর মাটির কথা ছেড়েই দিলাম। তা এইগুলোই তো আমার ভীষণভাবে এনজয় করার সময় সেখানে টক্সিক কী আরম্ভ করেছে। আর সবচেয়ে বলি, ও কণিকাদের কিছু দেখেনি, ও রেম্পাকেও কিছু দেখেনি, কিন্তু ও ওর মতন করে এত সুন্দর বলতো, মনে হয় ও চাক্ষুষ দেখেছে, বা ওরা যখন করছিল তখন ওকে ডেকে নিয়েছিল। আর আজকে একে যেভাবে ট্র্যাপে ফেলে সমস্ত উগরে নিয়েছে, অ্যাকচুয়ালি ওর কাছে কিছু নেই, ওসব সতীত্ব মতিত্ব ফলাচ্ছে না, আমি দেখাবো না, আর ওর গলায় চিনতে পারছে না। সত্যি করে আজকে লেবু লঙ্কাকে এনে পক করে কিন্তু ওই ক্যামেরার সামনে ও কিন্তু সুযোগ বোঝে। ওকে বেশি উত্তেজিত করবি না, কারণ ও তো চান্স পায় না, আর এরকম চান্স দিলে ও ক্যামেরাম্যানরা কিন্তু মানবে না। বুঝতে পারছি তোমাদের সবার ভালো লেগেছে আজকের স্টার্টিংটা। আমি সত্যি করি তো, ওর এখন মনে হচ্ছে লোকের সংসারে অশান্তি ঢুকিয়ে, মারিয়াকে নিয়ে তো বলবোই, মারিয়া কালকেই তো ওর ব্লগ করেছে, করার সাথে সাথে 2টো লাইভও করেছে, সেই থেকে ওর শরীরটা মন্দ। সত্যি তো ট্রেস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নেওয়া উচিত না, হ্যাঁ, কিন্তু ওই যে সবাই টানছে ওকে, কারণ ও তো এই অনেক কর্ম করে রেখেছে। আজকে ওর খুব মনে পড়ছে যে ওর এই যে 7 মাস রানিং কাউকে পায়নি, মানে যাকে পাওয়া উচিত ছিল ওর মাকে। এবার ওর মা এসেছে কি আসেনি, এত ডিপে তো আমার ঢোকার দরকার নেই। আমরা যেটা ভিডিওতে দেখছি সেটাই বলতে পারি, ও ওর মাকে পায়নি, আগামী দিনও পেতে পারে, কারণ এরকম একটা বাণী শোনাচ্ছে ও যে তোমরা শান্তি পাবে। এই যে আমার মাকে পেলাম না আমার এই প্রেগনেন্সি জার্নিতে, কি হচ্ছে উল্টে ওকে নিয়ে এরা, মানে আমার অশান্তি লাগে এদের দেখলে। এরা কোন লেভেলের, মানে এদের বাড়িতে থেকে এরা কুকর্ম করছে। টক্সিক বাড়িতে থেকে কুকর্ম করলে মানুষের টের পায় না, এটা ঘটনা, সেটা পুরো পরিষ্কার, বুঝলি? মানে তোকে কি করা উচিত, তুই ওই নতুন যে ব্লগার, মুখটা দেখেছেন? হ্যাঁ, আমি শুধু এই মানে ওকে পছন্দ যে করেছিল তার রুচির তারিফ করব না কি করব, একেবারে একটা ওই পোকা খাওয়ার চামচিকির মতন মাল না, কারো বডি শেমিং করছি না। আরে কাউকে দেখে তো আমার ভালো লাগবে, তারপরে তো ভালোবাসা। আমি এই ফোকলুকে দেখলাম টিনার রুচির, আর একে দেখলাম এই পোকা খাওয়া মালটাকে দেখি কী করে রুচিতে এলো। তার সাথে হাত মিলিয়ে পুরো পরিষ্কার, ও রাতের ভিডিও করে ও বোঝাচ্ছে যে আমার এই টাইমে তো ওর ফোনে বলে নিয়েছে, কিরে আমি তো ভিডিও করছি, তুই কি ওই টাইমে ছাড়বি? ও বলেছে হ্যাঁ, বলে তাহলে কিন্তু আমি টাইমটা মেনশন করছি, কারণ এদের রীতিমতন যোগসাযোগ আছে। আর এই ভয়টাই সোমনাথ কিন্তু পেয়েছিল, কারণ যখন ওই যে মেল ক্রিয়েটারের সাথে একটা দফা করার চেষ্টা করছিল, তখন ও বলেছিল যে ও কিন্তু এইটা করতে পারে, ও যোগাযোগ করে এই কারণে ওদের নিজেদের পারিবারিক একটা এই ছিল যে একে কেন আবার অ্যালাউ করছো। আমি বলি না, সোমনাথ কোনো দিন ওকে পছন্দ করে না, আবার সোমনাথ পছন্দ না করলেও পছন্দ করতে হয়েছে শুধুমাত্র বইয়ের উপর দিয়ে যায়নি। এবার তো বুঝতে পারছি এরা ফাঁদ পেতে এই মালটাকে ধরার একটা সুন্দর ব্যবস্থা করেছিল, এবং ও ধরাও দিয়ে দিয়েছিল, সমস্ত কথাও বলেছে। এখন ও চিনতেই পারছে না নিজের গলা, কি খিস্তিবাজ দেখো, হতেই পারে, কিন্তু তা বলে এইরকম খিস্তি, হ্যাঁ, একটা নারী আর একটা নারীর উদ্দেশ্যে কি খিস্তি মারছে, তাহলে বুঝতে পারছেন কিছু না দেখে কণিকাদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে ও ওই লালবাতি এরিয়ার নামিয়ে দিয়েছিল। একে আমি পছন্দ করি না, হ্যাঁ ঠিক, এ আমার কন্টেন্ট চিরজীবন থাকবে, যতদিন আমি থাকবো ওয়াইটিতে, বা ও যতদিন থাকবে ওকে নিয়েই বলবো, তাই না?
সতী নক্ষী সাজার চেষ্টা করছো, সতী নক্ষী, হ্যাঁ, সব থেকে শয়তান, সব কটাই অল্প বিস্তর, কিন্তু এ কি বলল, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, আর সেই থেকেই শুরু হয়েছে নতুন ব্লগারের মানে বাঁচলামও। ও কি দেখাচ্ছে, আজকে আমার মায়ের মন খারাপ, দেখো আমার বাবা বিরিয়ানি করলো, ওই দেখো বন্ধুরা, ওর রীতি মতন ও পুরো এই টক্সিকের মাধ্যমে সমস্ত পড়াশুনো সিলেবাসে যা যা আছে সমস্ত নকদর্পণ করে নিয়ে ময়দানে নেমেছে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম, রীতিমতন যোগসা আছে। আর এ যদি মনে হতো যে ভালো, তাহলে ও নেমে ভাই ভাই করতো না, আরও মানে এরা তো পুরনো স্মৃতিগুলো মুছে ফেলতে পারছে না। যেমন ওই যে রাহুল, মানে আমার শুধু ভাবি এইগুলি হচ্ছে পেছন পাকা, বোঝাতে পারছি, পেছন পাকা। অভিষেক ব্যানার্জিকে বলেছেন তাপস রায় অকাল পক্ষ, আর ওই এচোরে পাকাকে বলেছে এচোরে পক্ষ। কারো কথা শোনে না, কাউকে সম্মান দেয় না, বর্ষিয়ান নেতাদের দলে কাউকে সম্মান দিত না, মনে করতো আমরা ইভিএমটা তো কন্ট্রোলে রেখেছি, তাহলে আমরা বরাবর জিতে আসবো। এই যে দেখছেন না, কারো কি বড় স্টেডিয়াম, হ্যাঁ, বলছি না আমার নিজের পয়সায় সব বেরোবে। সরকার জনগণের পয়সা এইভাবে ব্যয় করতে পারে না, সিকিউরিটি ওরে। আরে অভিষেক বচ্চন, আমিও যেমন অভিষেক ব্যানার্জি, এত সিকিউরিটি রাখার প্রয়োজন কি? তার মানে ওর হাতে প্রত্যেকটা গুন্ডা, মস্তান, খুনি, রেপিস্ট তৈরি হয়েছে ওর আন্ডারে এরা। ও তাদেরই ভালোবাসতো যারা গুন্ডামি করতো। এই যে ওকে টার্গেট বেঁধে দিয়েছিল জাহাঙ্গীরকে, যে 1.5-2 লাখে ব্যবধানে জিততে হবে, তখন ও কী করেছে? তখন ওর কেরামতি দেখিয়েছে, ওর কারুসাজি দেখিয়ে প্রত্যেকজনকে ভিটে ছাড়া, ঘর ছাড়া করে নির্বিঘ্নে, কত বড় সাহসের মধ্যেও ও ইভিএম মেশিনে কী করেছে, কোথাও আতর লাগিয়েছে, কোথাও সেলোটেপ লাগিয়ে ও জেতার চেষ্টা করেছে। আর সেটা নির্বাচন কমিশন দেখে পুনর্বিবেচনা করে পুনর্নির্বাচন করেছে, সেটা আগামীকাল। তা ও বুঝতে পেরেছে যে আমার এই চামড়াটা ছাড়িয়ে নিয়ে রোদে শুকিয়ে ফেলবে, তাই জন্য ময়দান ছেড়ে পালালো। আর ময়দান ছেড়ে কারা পালায়? যারা জানে যে আমি এখানে অন্যায় করে জিতে এসেছি, এবার স্বচ্ছ একটা পরিবেশ তৈরি করে নির্বিঘ্নে একটা ভোট হবে, আর আমি এখানে জিততে পারবো না, কারণ এখানে আমি চোখ রাঙানির শাসন দেখিয়েছি। আর সেই কারণেই ও ময়দান ছেড়ে পালিয়েছে। আর এটা সত্যি করেই তো তৃণমূল বলে কোনো দল থাকবে না আগামী দিনে, এটা আপনারা লিখে রাখুন। আমাদের এলাকাতেও তো সব আছে রতি মহারথীরা, তারাও পর্যন্ত তেলাচ্ছে, শুধু দলে যদি নেওয়া যায়। আমি জানি না কতদিন এরা স্ট্রিক্ট থাকবে, কারণ দলে আগে পরে নিতেই হবে, বুঝতে পারছি। তাই এইটুখানি আমি এই কারণেই বলছি যে সমস্ত কিছু সাইডে সরিয়ে মারিয়া এই মুহূর্তে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অবশ্যই করে সেই সিচুয়েশনটা ফুলফিল এবং নির্বিঘ্নে যেন হয়। আর অবশ্যই করে আগামী দিন আমরা যেন দেখি যে মারিয়ার মা আসছে, এই মারিয়ার মাকে নিয়েও কম রাজনীতি করেনি এই টক্সিক। এ নিজেও জানে যে আমি তো কোনো কিছুতে সার্থকতা পেলাম না, কোনো কিছুতে শান্তি পেলাম না, আমি মানুষকে শান্তিতে থাকতে দেবো না। আর পয়সা দিয়ে বরটাকে কিনে রেখেছে, বড় বুঝেছে আমার সবই তো আমার বইয়ের পয়সা চলে। সত্যিই তো আমি আপাহিজ, অপারক, যার কারণে ও মেনে নিয়েছে। না হলে কোনো বউ বলতে পারে স্বভাবে করিনি, অভাবে করেছি? হ্যাঁ, কিসের অভাব? তাহলে সেটা আমার ক্লিয়ার করতে হবে না। আর সবচেয়ে বড় কথা, ও এখন ক্ল্যারিফিকেশান দিক, এই যে 27শে মে থেকে জুন এরকম কিছু হবে, আমি যেটা বললাম 2025-এ, এই কদিন কোথায় ছিল? মোবাইলে সুইচ অফ করে, মানে ও জানে ও যা বোঝাবে ওর বর বুঝে যাবে, তাই মোবাইলের সুইচটা অফ করে রেখেছে। আর ওর বর জানে বিশাল ব্যবসা করতে নেমেছে আমার বউ। শুধু ওর বর কেন, ওদের পরিবার সবাই সম্মিলিতভাবে একে আশকারা দিয়েছে, আর এই জন্য ও সাহস পেয়েছে। আশেপাশের মানুষ ওর সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা ওদের পাড়ায় গেলে আশা করি সবাই বুঝতে পারবেন। এরকম কিছু ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা কাল দেখতে পেয়েছি। তাহলে ও বড় বড় কথা বলে, আর ওর বরটা বাজারে ব্যাগ নিয়ে অপেক্ষা করছে, বউ টাকা দেবে তারপর আমি বাজারে যাব, আর ও বোঝায় আমার বর সব চালায়। তাহলে গিফট কেন কিনতে হয় শ্বশুরকে? দুটো কাজের লোক কেন এই খরচাটা কমিয়ে এক জায়গায় করতে পারছে না? বললাম তো, নোংরামি 1-2 দিন মানুষে মেনে নেবে। আর যে সে নোংরামি না, সংসার ভাঙার খেলায় নেমেছে। কাউকে এরা হচ্ছে সমাজের এতটা ক্ষতিকারক যে এরা সংসার ভাঙতে ভালোবাসে। তোমার স্বামী আপাহিজ, অপারক, অক্ষম, নাও ইনপুট করে দিলাম, এই রকম। তাই ও যে খেলায় নেমেছে, যে খেলা ও খেলছে, ও জানে কেউ কিছু করতে পারবে না। আমার বরটা এই যে লেবলঙ্কা, তোমার সাথে তো আমার সব কিছু আছে, আবার কি? এই জন্যেই ওই
সুযোগের সন্ধান করে, সুযোগের সদ্ব্যবহার করে, পাং করে নোংরামি করে। তারপরেও বলবো, এটা কিন্তু সত্যি করেই এক হাতে তালি বাজিনি। আমার মনে হয় ওকে বুঝিয়েছে, তোকে যা ভালোবাসি রে, সেই ভালোবাসা ছাইতে কুদবো না। ও খুব খুশি হয়, ও আর ওই রেকর্ডিং করেনি। আর এরা তো হোয়াটসঅ্যাপ চ্যাটে করেছে, আর এরা কী করেছে, স্ক্রিন রেকর্ড করে রেখেছে। ওর মাথার মধ্যেই নেই যে আমার কুকীর্তিগুলো এদের কাছে ফাঁস করছি, আর এরা সেগুলো প্রমাণ স্বরূপ রেখে দিচ্ছে। মুখ নাড়বি না, বুঝলি? মুখ নাড়ার আগে মুখটা আয়নায় দেখবি। আমাদের দেখি কিছু হবে না। যে তোর সাথে তোর বরের এত মিল, তাহলে তোরা একই ছাদের তলায় থেকে দুজন দুই ঘরে থাকতিস না। এসব বুজরুকি অন্যকে গল্প করবি, ঠিক আছে? চলো বন্ধুরা, খুব এনজয় করছি, ভীষণ এনজয় করছি। চারিদিকে এই যে সব আগাছা মাগাছার মতন গজিয়ে উঠেছিল, সেইগুলো তুলে তুলে ফেলছে। অবশ্যই করে যেটা মানে আমি দেখেছি, সরকার যখন একটা বিরোধী জায়গায় ছিল এবং এজেন্ডা করেছিল নির্বাচনী ইস্তেহার, যে আমরা জিতে এলে এগুলো করব, তার মধ্যে প্রথম ছিল বর্ডারের জন্য জমি। যে জমি ওই যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিল, কিন্তু আমাদের রাজ্যের নেতৃত্ব সেটা করেনি। তাহলে তো ব্যবসাটা খারাপ হবে না? আচ্ছা, সরকার অনুব্রত মণ্ডলের কিছু বলছে না কেন? হ্যাঁ, ওকে আমার খুব ইচ্ছা করে, ও যা শুটিয়া লাল করবো, বাতাসা খাওয়াবো, অঁই করবো, সাঁই করবো, বলে না, ওটাই। চলো এইটুকুনি বললাম, আর বাকিটা যা দেখবো তার উপরে অবশ্যই করব। আমি জানি আপনারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, আর আরেকটা ভিডিও পাওনা তো আছেই। আজকে সারাদিনে এই নিয়ে 2টো ভিডিও দিলাম। চলো, লাভ ইউ অল।